আগামী ডিসেম্বর কিংবা 2026-এর জুনের মধ্যে নির্বাচন। এখন প্রশ্ন হচ্ছে এই যে আমরা কি সত্যি সত্যি ওই সময়ের মধ্যে নির্বাচনের দিকে যাচ্ছি, নাকি জাতিসংঘে ডাকবে আমাদেরকে এবং আমরা জাতিসংঘের শান্তি মিশনের যোগদান করব এবং রাখাইন করিডোর রক্ষা করার জন্যে আমরা নিয়োজিত হয়ে একটা তৃতীয় পক্ষ হিসাবে কোনো যুদ্ধর জড়াতে যাব কি না। বাংলাদেশের টক অফ দ্য টাউন বা টক অফ দ্য কান্ট্রি চলছে রাখাইন মানবিক করিডোর। আরাকান আর্মি বেশ অনেক অঞ্চলই নাকি, বিশেষ করে রাখাইন অঞ্চলটা তাদের নিয়ন্ত্রণে রেখেছে এবং সম্প্রতি বাংলাদেশে গত মার্চে জাতিসংঘের মহাসচিব আসলেন এবং রোহিঙ্গা ক্যাম্প উনি ভিজিট করলেন এবং সেখানে তিনি ইফতার করেছেন এবং তখন এই বিষয়টা আলোচনায় আনেন, এই যে হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বা মানবিক করিডোর এই রাখাইনের ভিতরে। এবং তারপরে চলতি মাসের আমাদের এখানে প্রায় এই মাসের শেষের দিকে, বিশেষ করে মানে এপ্রিলের শেষের দিকে এটা বেশ আলোচনায় আসে যে বাংলাদেশের বর্তমান সরকার সম্মত হয়েছেন বা হতে যাচ্ছেন। তখন থেকে আলোচনাটা চলমান। এটাকে নিয়ে চীন আর ভারত তারা বলতেছে এটা আবার কোনো তৃতীয় প্রক্সি যুদ্ধ কিনা। তাই প্রক্সি যুদ্ধ শুনলেই মানুষ সাধারণভাবে বলবে যে প্রক্সি যুদ্ধটা কিভাবে হয়। ইনফ্যাক্ট এই যে করিডোর যেটা বানানো হয় যুদ্ধ চলাকালীন সময়ে, সেখানে যে সমস্ত জিনিস সামগ্রী মজুদ থাকবে, খাদ্য, ওষুধ বা অন্যান্য যা কিছু থাকুক, প্লাস যারা আশ্রয়হীন কিংবা আশ্রয় নিতে চায় এমন লোককেও এই করিডোরে আশ্রয় দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি আরাকান আর্মির জন্য এটা করা হয়, এই সহযোগিতার ইয়েটা বা মানবিক করিডোর যেটা করা হয়, তাহলে সামরিক জান্তা যারা আছে মায়ানমারের সরকারি সামরিক জান্তা, সামরিক মিলিটারি আর্মি, তারা বিষয়টাকে কিভাবে নেবেন? তারা তো এই বিষয়টাকে ভালোভাবে নেওয়ার কোনো কারণ নেই। কেননা দুই পক্ষের মধ্যে যখন যুদ্ধ হয় তখন এক পক্ষ দেখবে যে আরেক পক্ষকে সহায়তা করছে কারা, এবং সেই সহায়তাটা না থাকলে যদি বিজয়টা সুনিশ্চিত হয় বা নিকটবর্তী হয়, তখন সেই সহায়তাটাকে বা সেই সহযোগিতা যে নামে যে করিডোরটা থাকবে সেটা তো তাদের জন্য তখন একটা পথের কাঁটা হবে, এবং পথের কাঁটা যদি হয় সেটা সরানোর জন্য যদি চেষ্টা করে সেটা অযৌক্তিক নয়, এবং সেক্ষেত্রে যদি সামরিক আঘাত সেখানে আসে সেটা কিভাবে মোকাবেলা করা হবে। আর সেজন্যই চিন্তা করা হয় যে এই যে জাতিসংঘ ওখানে ঢুকবে মানবিক করিডোর নিয়ে, এবং ওখানটার নিরাপত্তার দায়িত্বটা কার, সেটা নিশ্চয়ই জাতিসংঘ করবে। তো জাতিসংঘ যদি এখন এটাকে নিরাপদ করতে যায়, জাতিসংঘের তো নিজস্ব কোনো মিলিটারি বা নাই, নিজস্ব কোনো সামরিক বাহিনী নাই, তাহলে সে কীভাবে করবে? এই জাতিসংঘ কি করে? শান্তি মিশনের নামে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তখন আর্মি ডিপ্লয় করে বা তাদেরকে নিয়োগ দেয়। এখন যদি এই রাখাইনের করিডোরটাকে রক্ষা করার জন্যে, যেটা পক্ষান্তরে বাংলাদেশের ভিতর বাংলাদেশেরও করিডোর হয়ে যাবে, এই জায়গাটাকে, এই জোনটাকে সেফ রাখার জন্যে, নিরাপদ রাখার জন্যে যদি কখনো সামরিক শক্তি প্রয়োগ করতে হয়, সেটা কারা করবে? নিঃসন্দেহে আমি জানি না কারা করবে, আমি সেই প্রশ্নে যাচ্ছি না। কিন্তু যদি তখন বাংলাদেশ সেনাবাহিনীকে বলা হয়, জাতিসংঘ যদি বলে যে তোমরা মানবিক তাদের নিরাপত্তার জন্য তোমরা এনগেজড হও, আমি তো জানি না এনগেজড হলে এই শান্তিরক্ষী বাহিনীর হিসাবে যখন কাজ করে তখন বাংলাদেশ সেখানে যাবে এবং যে আসছে। তাহলে এই যে মানবিক করিডোর বানাতে গিয়ে যদি বাংলাদেশ আর্মিকে ইনভলভ করতে হয়, তাহলে তো বাংলাদেশ আর্মি ইনডাইরেক্টলি বার্মা জান্তার সাথে যুদ্ধে জড়িয়ে গেল, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে মায়ানমার সামরিক জান্তার সাথে যদি টিকতে হয় লড়াই করে, তাহলে যে সমস্ত অস্ত্রশস্ত্র বা মিলিটারি সরঞ্জাম দরকার, সামরিক সরঞ্জাম দরকার, আমি নিশ্চিত করে বলতে পারি সেগুলো বাংলাদেশের নাই। তাহলে সেগুলোর সহায়তা কারা দিবে? এই প্রশ্ন তো আসতেই পারে। তো যেহেতু যুদ্ধে জড়িয়ে গেলে, মানে অর্থাৎ শান্তিরক্ষী মিশন, জাতিসংঘ এই করিডোরের নামে যদি বাংলাদেশকে শান্তি মিশনের নামে সেখানে নিয়ে যুদ্ধ ইনভলভ করে ফেলে, তাহলে জাতিসংঘের ব্যানারে থাকলো যে বাংলাদেশ জাতিসংঘের মিশনে গেল, কিন্তু প্রকৃতপক্ষে তো যুদ্ধ শুরু হয়ে যাবে। এবং সেক্ষেত্রে আমি নিশ্চিত করে বলতে পারি জাতিসংঘ তো চাইবে যে কিভাবে এই
করিডোর নিরাপদ রাখা যায় এবং সেই নিরাপদ রাখার জন্য নিশ্চয়ই জাতিসংঘ আহ্বান করবেন অন্যান্য শক্তিশালী রাষ্ট্রকে যে তুমি এখানে সাহায্য করো, সহযোগিতা করো যাতে আমার ক্যাম্প নিরাপদ থাকে। যদি তাই হয় তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো? এবং এখানে তো চায়না এবং ভারতের একটা বিরাট স্বার্থ রয়েছে এই রাখাইন অঞ্চলে, প্লাস এখানে ভূ রাজনীতির ব্যাপারও আছে। সব কিছু যদি আমি মিলিয়ে দেখি, চায়না এবং ভারতের ইনভেস্টমেন্ট প্রচুর এবং এখানে প্রাকৃতিক গ্যাস আছে এবং কোরিয়ার গবেষণা মতে প্রায় 4.5 ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে এই রাখাইনের উপকূল অঞ্চলে। তো সব কিছু যদি আমরা দেখি তাহলে ঘুরে ফিরে কিন্তু দেখা যায় যে আসলে কিছুই না, আসলে পৃথিবীর যত সম্পদ তার অংশ নেয়া, মানে প্রভাবশালী দেশগুলো এটার অংশ নেবে। এখানে ভারতের সাথে রাখাইন অঞ্চলের যে বাউন্ডারি এটা খুব স্ট্রংলি একেবারে রাখাইনের সাথেই ভারতের একটা বিরাট বর্ডার আছে। পাশাপাশি চায়নার সাথে বর্ডার থাকলেও সেটা রাখাইন অঞ্চলে না, আরেকটু দূরবর্তী। সুতরাং এবং এখানে কিন্তু চায়না এবং ইন্ডিয়ার যথেষ্ট ইনভেস্টমেন্ট রয়েছে এবং এখানে চায়না একেবারে রাখাইন থেকে ইউনান প্রদেশে গ্যাস পাইপলাইনের কাজ পর্যন্ত সেরে সেখানে গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে আমরা জানি। তো সব কিছু মিলে যদি এই হয়, যদি এখানে সম্পত্তি থেকে বন্টনের অংশ নেওয়ার ব্যাপার হয়, আর সেই নামে যদি আজকে এই রাখাইন করিডোর হয়, যেটা ইনডাইরেক্টলি রাখাইন বাংলাদেশ করিডোর হতে যাচ্ছে, এবং সেটাকে নিয়ে যদি ভারত এবং চীন ভাবে যে এটা আসলে প্রক্সি যুদ্ধ কিনা তৃতীয় কোনো পক্ষের, সেই ভাবনাটাকে উড়িয়ে দেয়া যায় না। আর যেহেতু আমাদের বর্তমান সরকার যিনি আছেন তারা যেহেতু এই বিষয়টা নীতিগতভাবে সম্মত হয়েছেন এবং তারা আসার পরই বিষয়টা ত্বরান্বিত হলো, এবং এটা কি ম্যাচিউর করতে কি ডিসেম্বর পর্যন্ত লাগবে কি না, কিংবা ডিসেম্বরের মধ্যে যদি ডিসেম্বর পর্যন্ত সময়সীমার মধ্যে যদি এই রাখাইন করিডোর ম্যাচিউর না হয় তাহলে এটা জুন পর্যন্ত গড়াতে পারে কি না, জুন 2026। আর তার আলোকেই আমরা এই কথাবার্তাগুলো শুনছি কি না যে আগামী ডিসেম্বর কিংবা 2026-এর জুনের মধ্যে নির্বাচন। এখন প্রশ্ন হচ্ছেই যে আমরা কি সত্যি সত্যি ওই সময়ের মধ্যে নির্বাচনের দিকে যাচ্ছি, নাকি জাতিসংঘে ডাকবে আমাদেরকে এবং আমরা জাতিসংঘের শান্তি মিশনের যোগদান করব এবং রাখাইন করিডোর রক্ষা করার জন্যে আমরা নিয়োজিত হয়ে একটা তৃতীয় পক্ষ হিসাবে কোনো যুদ্ধর জড়াতে যাব কি না এই ডিসেম্বর 2025 থেকে 2026-এর মধ্যে। সুতরাং আবারও আমার কাছে একটা সন্দেহ দেখা দিছে যে আমরা কি সত্যি সত্যি আগামী ডিসেম্বর 2025 কিংবা জুন 2026-এর মধ্যে কি নির্বাচনের দিকে এগুচ্ছি, নাকি আমরা তৃতীয় শক্তি হিসাবে আরাকান আর্মি এবং বার্মা জান্তার সাথে তৃতীয় পক্ষ হিসাবে যুদ্ধে জড়াতে চাচ্ছি। এটা আমার কাছে প্রশ্ন। আর সেই পর্যন্তই কি এই বর্তমান সরকারের মিশন কিনা, প্রশ্ন রাখলাম।